স্বাগতম। প্রথমে নজর রাখা যাক প্রধান শিরোনামগুলোর দিকে। কাশ্মীরে নিগ্রহের শিকার শিক্ষার্থীরা, মুখ খুলতে ভয় পাচ্ছেন অনেকে। হামলাকারীদের ছাড় নয়, শেষ পর্যন্ত খুঁজে বের করব, হুঙ্কার মোদির। ইউক্রেন সংকট সমাধানে ট্রাম্পের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে বাণিজ্য ছিন্ন, বিশাল ক্ষতির মুখে পাকিস্তান। পুতিনকে থামানোর আহ্বান বিশ্ব নেতাদের, ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা। ভারতের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ পাকিস্তানের। কাশ্মীরিদের শত্রু ভাববেন না, বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিয়েভে রুশ হামলা বাড়তেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরলেন জেলেনস্কি। কিয়েভে রাশিয়ার বৃহত্তম হামলা, ট্রাম্পের তোপ, থামো ভ্লাদিমির। বাণিজ্য বন্ধে ধুঁকছে পাকিস্তান, ভারতের পদক্ষেপে বাড়ছে উত্তেজনা। এতক্ষণ আপনারা শুনলেন আজকের প্রধান শিরোনামগুলো। এবার প্রতিটি খবরের বিস্তারিত অংশে চোখ রাখা যাক। সম্প্রতি একটি জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, যারা দেশের ওপর হামলা চালায় তাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করা হবে। তার এই মন্তব্য দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে সাম্প্রতিক কিছু সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে। মোদী বলেন, যারা আমাদের শান্তি ও সুরক্ষাকে বিঘ্নিত করে তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না। তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমরা তাদের খুঁজে বের করব এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। মোদী আরও বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী দিনরাত পরিশ্রম করে দেশের সুরক্ষার জন্য কাজ করে চলেছে। তাদের এই প্রচেষ্টাকে আমরা সম্মান জানাই এবং তাদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে অবিচল থাকব এবং কোনোভাবেই পিছপা হব না। প্রধানমন্ত্রীর এই মন্তব্য দেশের নিরাপত্তা সংস্থাগুলোর মনোবল বাড়িয়েছে এবং সাধারণ মানুষের মনেও আশার সঞ্চার করেছে। অনেকেই মনে করছেন, এই ধরনের কঠোর বার্তা সন্ত্রাসীদের মনে ভয়ের সঞ্চার করবে এবং তাদের কার্যকলাপ কমাতে সাহায্য করবে। তবে কিছু সমালোচক এই মন্তব্যের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করেন, শুধু কঠোর বার্তা দিয়ে সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদির এই মন্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানকে তুলে ধরে। এটি শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, বরং দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি তার অঙ্গীকারের প্রকাশ। এই মন্তব্য দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে নজর দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলো এখন আরও সতর্ক এবং সক্রিয় ভূমিকা পালন করবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায় এবং দেশের প্রতিটি নাগরিক নিরাপদ বোধ করে। কাশ্মীর থেকে আগত বেশ কয়েকজন শিক্ষার্থী সম্প্রতি ভারতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সাথে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ও বেদনাদায়ক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, তারা বিভিন্ন সময়ে মৌখিক হেনস্থা, বৈষম্য এবং এমনকি কিছু ক্ষেত্রে শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। এই ঘটনাগুলো তাদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, পরিচয় জানার পরেই তাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকানো হয় এবং বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়। কেউ কেউ অভিযোগ করেছেন যে তাদের মেসের ঘরে বা ক্যাম্পাসের আশেপাশে হেনস্থা করা হয়েছে। এই ধরনের আচরণ তাদের পড়াশোনার পরিবেশকে বিষাক্ত করে তুলেছে এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে। এই অভিযোগগুলো এমন এক সময়ে সামনে এসেছে যখন ভারত এবং কাশ্মীরের মধ্যে সম্পর্ক এমনিতেই বেশ স্পর্শকাতর। শিক্ষার্থীদের এই ধরনের অভিজ্ঞতা নিঃসন্দেহে সেখানকার পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এবং মূল ভূখণ্ডের সঙ্গে কাশ্মীরিদের দূরত্ব আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে। বিভিন্ন ছাত্র সংগঠন এবং মানবাধিকার কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানে সকলের জন্য একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে কোনো শিক্ষার্থীকেই তার আঞ্চলিক বা ধর্মীয় পরিচয়ের জন্য বৈষম্যের শিকার হতে না হয়। কর্তৃপক্ষের কাছে এই বিষয়টির নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে, যাতে সত্যতা উদ্ঘাটন করা যায় এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়। একই সাথে
কাশ্মীরি শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং একটি সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় রামাফোসা ইউক্রেনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছেন। তিনি ট্রাম্পকে বলেছেন, এই যুদ্ধ বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি এবং এর দ্রুত সমাধান প্রয়োজন। রামাফোসা তার আলোচনায় উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকা নিরপেক্ষ অবস্থানে থেকে এই সংঘাতের কূটনৈতিক সমাধানের জন্য কাজ করতে আগ্রহী। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা তৈরি করা সম্ভব, যা দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে সহায়ক হবে। ট্রাম্পের সঙ্গে এই আলোচনার বিষয়ে রামাফোসা বলেন, আমরা ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি তাকে জানিয়েছি দক্ষিণ আফ্রিকা শান্তিপূর্ণ সমাধানের জন্য কতটা আগ্রহী। আমরা মনে করি, এই সংঘাতের কারণে বিশ্বব্যাপী যে অস্থিরতা তৈরি হয়েছে তা দূর করা জরুরি। রামাফোসার এই উদ্যোগকে আন্তর্জাতিক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, কারণ দক্ষিণ আফ্রিকা একটি গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে তাদের একটি বিশেষ ভূমিকা রয়েছে। তাদের এই উদ্যোগ ইউক্রেন সংকটের সমাধানে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তিনি এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের মতামত এই আলোচনাকে একটি নতুন দিকে নিয়ে যেতে পারে। এই আলোচনা ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি নতুন প্রচেষ্টা হিসেবে গণ্য হচ্ছে। দক্ষিণ আফ্রিকার এই উদ্যোগ আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয়, এই আলোচনা ভবিষ্যতে ইউক্রেন সংকটের সমাধানে কতটা ভূমিকা রাখে। সম্পূর্ণ বন্ধ ভারত পাকিস্তানের বাণিজ্য, কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে পাকিস্তান ভারতের সঙ্গে তাদের সমস্ত বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে। এর ফলে প্রতিবেশী দেশটি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ খুব বেশি না হলেও পাকিস্তানের অর্থনীতির জন্য তা বেশ গুরুত্বপূর্ণ। এপ্রিল 2024 থেকে জানুয়ারি 2025 পর্যন্ত এই দুই দেশের মধ্যে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। এর মধ্যে ভারত থেকে পাকিস্তানে 447.65 মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যেখানে পাকিস্তান থেকে ভারতে আমদানি হয়েছে মাত্র 0.42 মিলিয়ন ডলারের পণ্য। পাকিস্তানের অর্থনীতি এমনিতেই বেশ চাপের মধ্যে রয়েছে। এই অবস্থায় ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে গেলে তাদের আর্থিক সংকট আরও বাড়তে পারে। পাকিস্তান মূলত ভারত থেকে খাদ্যদ্রব্য, ওষুধ, রাসায়নিক দ্রব্য এবং বস্ত্রের কাঁচামাল আমদানি করে থাকে। বাণিজ্য বন্ধের কারণে এই পণ্যগুলির সরবরাহ ব্যাহত হবে এবং এর ফলে পাকিস্তানের শিল্প ও সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে, এই বাণিজ্য বন্ধের ফলে পাকিস্তানের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে। যদিও ভারতের অর্থনীতিতে এর তেমন বড় প্রভাব পড়বে না, কারণ ভারতের মোট বাণিজ্যের একটি ক্ষুদ্র অংশই পাকিস্তানের সঙ্গে হয়ে থাকে। তবে দীর্ঘমেয়াদী বাণিজ্য বন্ধের ফলে উভয় দেশই কিছু না কিছু ক্ষতির মুখে পড়বে। বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকলে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারত। রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সম্ভাবনা আপাতত স্তিমিত হয়ে গেল। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পুতিনকে থামতে বলল বিশ্ব। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া সম্প্রতি ভয়াবহ হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ, খার্কিভ, ওডেসা সহ বিভিন্ন শহরে বোমা হামলার তীব্রতা ছিল ব্যাপক। এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে
সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো রাশিয়ার এই আগ্রাসনের কঠোর সমালোচনা করেছে। তারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিনের এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্বকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে। অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি তার দেশের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণার জন্য পশ্চিমা দেশগুলোর কাছে আবারও আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের আকাশ বন্ধ করে দিন। রাশিয়া নির্বিচারে আমাদের শহরগুলোতে বোমা ফেলছে এবং আমাদের জনগণকে হত্যা করছে। আন্তর্জাতিক মহল থেকে রাশিয়ার এই হামলার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যুদ্ধাপরাধের তদন্তের দাবি জানিয়েছে। একই সাথে ইউক্রেনের জন্য মানবিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। এই ভয়াবহ হামলা ইউক্রেন রাশিয়া যুদ্ধকে আরও এক নতুন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। বিশ্ব নেতারা এখন রাশিয়ার উপর আরও কী ধরনের চাপ সৃষ্টি করতে পারেন এবং কিভাবে এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করছেন। তবে আপাতত ইউক্রেনের আকাশ রক্ত আর ধ্বংসের মেঘে ঢাকা। ভারতের বিরুদ্ধে পাকিস্তান সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান এই পদক্ষেপগুলো নিয়েছে বলে মনে করা হচ্ছে। নিচে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপের কথা উল্লেখ করা হলো। ১. সম্পূর্ণ বাণিজ্য বন্ধ। পাকিস্তান ভারতের সঙ্গে তাদের সমস্ত বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে। এর মধ্যে সরাসরি এবং তৃতীয় দেশের মাধ্যমেও কোনো প্রকার বাণিজ্য অন্তর্ভুক্ত। এই পদক্ষেপের ফলে পাকিস্তানের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ২. বিমানবন্দর বন্ধ। পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমান চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে ভারতীয় বিমানগুলোকে অন্য পথ ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বৃদ্ধি করবে। ৩. দূতাবাস কর্মীদের সংখ্যা হ্রাস। পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মীদের সংখ্যা কমিয়ে দিয়েছে। এর পাশাপাশি তারা ভারতে তাদের হাইকমিশনের কর্মীদের সংখ্যাও একই অনুপাতে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ৪. ভিসা বাতিল। পাকিস্তান ভারতীয় নাগরিকদের জন্য তাদের দেওয়া সমস্ত ভিসা বাতিল করেছে। শুধু শিখ তীর্থযাত্রীদের ভিসা এর আওতার বাইরে রাখা হয়েছে। একই সাথে তারা ভারতীয় নাগরিকদের নতুন করে কোনো ভিসা দেওয়াও বন্ধ করেছে। ৫. ওয়াগা সীমান্ত বন্ধ। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রধান স্থল সীমান্ত ওয়াগা ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এর ফলে সড়কপথে দুই দেশের মধ্যে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সম্প্রতি একটি জনসভায় কাশ্মীরিদের প্রতি দেশবাসীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কাশ্মীরিদের শত্রু ভাববেন না। আমরাও এই দেশের নাগরিক। আমাদেরও সমান অধিকার আছে। দয়া করে আমাদের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান। ওমর আবদুল্লাহ বলেন, আমরাও দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদেরও পরিবার আছে, সন্তান আছে। আমরাও শান্তি চাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সবসময় সন্দেহের চোখে দেখা হয়। আমাদের সবসময় শত্রু ভাবা হয়। তিনি আরও বলেন, আমরা বিচ্ছিন্নতাবাদী নই। আমরা দেশের মূল স্রোতের সঙ্গে থাকতে চাই। কিন্তু আমাদের যদি সবসময় শত্রু ভাবা হয়, তাহলে আমরা কিভাবে মূল স্রোতের সঙ্গে থাকব? ওমর আবদুল্লাহর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন কাশ্মীর উপত্যকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। তিনি বলেন, আমরা চাই সরকার আমাদের কথা শুনুক, আমাদের সমস্যাগুলো সমাধান করুক, আমাদের প্রতি সুবিচার করুক। তাহলেই আমরা দেশের মূল স্রোতের সঙ্গে থাকতে পারব। তিনি আরও বলেন, আমাদের যদি সবসময় শত্রু ভাবা হয়, তাহলে আমরা কিভাবে মূল স্রোতের সঙ্গে থাকব? ওমর আবদুল্লাহর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন কাশ্মীর উপত্যকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। তিনি বলেন, আমরা চাই সরকার আমাদের কথা শুনুক, আমাদের সমস্যাগুলো সমাধান করুক, আমাদের প্রতি সুবিচার করুক। তাহলেই আমরা দেশের মূল স্রোতের সঙ্গে থাকতে পারব।
ওমর আবদুল্লাহর এই মন্তব্য বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ তার মন্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এর সমালোচনা করেছেন। তবে তার এই মন্তব্য কাশ্মীরিদের প্রতি দেশবাসীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ আহ্বান হিসেবে বিবেচিত হচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রুশ ড্রোন হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর মাঝপথে থামিয়ে দেশে ফিরে এসেছেন। আনন্দবাজার ডিজিটালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কিয়েভে রাশিয়ার একের পর এক ভয়াবহ ড্রোন হামলায় পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে রাষ্ট্রপতি জেলেনস্কি তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে জরুরি ভিত্তিতে ইউক্রেনে ফেরার সিদ্ধান্ত নেন। প্রতিবেদনে বলা হয়েছে, যখন জেলেনস্কি দক্ষিণ আফ্রিকায় ছিলেন সেই সময় রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক শক্তিশালী ড্রোন হামলা চালায়। এই হামলায় শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং বহু হতাহতের ঘটনা ঘটে। জেলেনস্কি এই হামলার খবর পাওয়া মাত্রই গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত দেশে ফেরার প্রয়োজনীয়তা অনুভব করেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে জেলেনস্কি বলেন, আমার মনে হয় এই মুহূর্তে আমার দেশে থাকা এবং আমার জনগণের পাশে দাঁড়ানো সবচেয়ে জরুরি। রাশিয়া যেভাবে আমাদের শহরগুলোতে হামলা চালাচ্ছে তাতে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। জেলেনস্কির এই সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলেও আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, ইউক্রেনের পরিস্থিতি কতটা গুরুতর হলে একজন রাষ্ট্রপ্রধানকে আন্তর্জাতিক সফর মাঝপথে ছেড়ে দেশে ফিরতে হয় তা সহজেই অনুমেয়। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতার ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রপতি রামাফোসা এর আগে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও কথা বলেছেন। জেলেনস্কির এই সফর সেই প্রচেষ্টারই অংশ ছিল। তবে রুশ হামলার তীব্রতা সেই কূটনৈতিক উদ্যোগকেও যেন কিছুটা ম্লান করে দিল। আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিয়েভের পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। রুশ বাহিনী লাগোটারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। ইউক্রেনের সামরিক বাহিনী অবশ্য প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শত্রুপক্ষের লাগাতার আক্রমণে পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়াচ্ছে। জেলেনস্কির দ্রুত দেশে ফেরা এবং তার দেওয়া বার্তা থেকে স্পষ্ট যে ইউক্রেন এই মুহূর্তে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালোভাবে ইউক্রেনের পাশে দাঁড়ানোর এবং রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা কিভাবে প্রতিক্রিয়া জানান সেটাই এখন দেখার বিষয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই হামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা রাশিয়ার বহু ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এই হামলার পরিপ্রেক্ষিতে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রতি একটি কঠোর বার্তা দিয়েছেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ভ্লাদিমির স্টপ। তিনি আরও বলেন, এই হামলা অবিলম্বে বন্ধ করা উচিত এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো উচিত। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো এই হামলাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আমাদের শহর আবারও হামলার শিকার হয়েছে। আমরা আমাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, তবে আমাদের আরও সাহায্যের প্রয়োজন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়া ক্রমাগত আমাদের শহরগুলোতে হামলা চালাচ্ছে। তারা আমাদের মনোবল ভেঙে দিতে চায়, কিন্তু তারা সফল হবে না। আমরা আমাদের দেশের জন্য লড়াই চালিয়ে যাব। আন্তর্জাতিক মহল থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ইউক্রেনের প্রতি সমর্থন জানানো হয়েছে। জাতিসংঘ এই হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এই হামলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটি নতুন মোড় নিয়েছে। এই হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এখন দেখার বিষয় এই পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে এর প্রতিক্রিয়া জানায়। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। এর জের ধরে পাকিস্তান ভারতের সঙ্গে তাদের সমস্ত বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এই আকস্মিক পদক্ষেপে অর্থনৈতিকভাবে দুর্বল পাকিস্তান বর্ষর ক্ষতির মুখে পড়েছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। পরিসংখ্যান বলছে, এপ্রিল 2024 থেকে জানুয়ারি 2025 পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে, যেখানে ভারত থেকে পাকিস্তানে 447.65 মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, সেখানে পাকিস্তান থেকে ভারতে এসেছে মাত্র 0.42 মিলিয়ন ডলারের পণ্য। এই বিপুল বাণিজ্য ঘাটতি স্পষ্টতই পাকিস্তানের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। ভারত মূলত পাকিস্তানে খাদ্যদ্রব্য, ওষুধ, রাসায়নিক দ্রব্য এবং বস্ত্র শিল্পের কাঁচামাল সরবরাহ করত। বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় এসব পণ্যের অভাব দেখা দিতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে দেশটির শিল্প এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। অর্থনীতিবিদদের ধারণা, এই বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে। অন্যদিকে ভারতের অর্থনীতিতে এর তেমন তাৎপর্যপূর্ণ প্রভাব না পড়লেও দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হওয়া উভয় দেশের জন্যই একটি নেতিবাচক দিক। রাজনৈতিক অস্থিরতার কারণে বাণিজ্যিক সুসম্পর্কের সম্ভাবনা আপাতত দূর অস্ত। তবে এখানেই শেষ নয়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে আরও বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। তারা তাদের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দিয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মীদের সংখ্যা কমিয়ে এনেছে এবং ভারতীয় নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করেছে। এমনকি ওয়াগা সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে, যা দুই দেশের মধ্যে সড়কপথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল। সিন্ধু জল চুক্তি নিয়েও পাকিস্তান ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, ভারত যদি তাদের প্রাপ্য জল বন্ধ করার চেষ্টা করে, তবে তারা এটিকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখবে। যদিও ভারত এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। পাকিস্তানের একের পর এক এই পদক্ষেপগুলি পহেলগাঁও হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপগুলি হয়তো পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার একটি কৌশল, তবে এর ফলে দুই দেশের মধ্যে তিক্ততা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই ক্রমবর্ধমান উত্তেজনা ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়।